এখন আসি উক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায়। তো আমরা প্রথমে দেখতে পাই যে কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট কি? আসলে কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বের পরবর্তী ভার্বের পরবর্তী পরবর্তী অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা নাউন ফ্রেজ যেগুলো আছে, যদি এইগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজগুলো সাবজেক্টকে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজগুলো সাবজেক্টকে কি করে বুঝায়, অর্থাৎ একই ব্যক্তি বুঝায়, তাহলে সেটি হলো কমপ্লিমেন্ট। আমরা বলি না কথা যে আসলে আমার সম্বন্ধে একটা কমপ্লিমেন্ট দাও, আমার সম্পর্কে একটি মানে কথা বলো, এরকম আর কি। যদি মানে সাবজেক্ট সম্পর্কে ভার্বের পরবর্তীতে কিছু বলা হয়, তাইলে সেটি হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। যেমন আমরা মানে একটা উদাহরণের সাহায্যে, যেটি আমি যতগুলো উদাহরণ এখানে আলোচনা করব সবগুলোই বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসছে, সুতরাং মানে এগুলো খেয়াল করে দেখবেন যে আসলে এখানে যদি আমরা বলি হি বিকেম এ পলিটিশিয়ান, এই যে বিকেম আছে, এই বিকেমটা মূলত কাকে উদ্দেশ্য করে বলতেছে? এই যে পলিটিশিয়ান, সে কি হইতে চাইছিল? সে হইতে চাইছিল পলিটিশিয়ান। সে এই যে সেকে কি করতেছে, এই ভার্বের মাধ্যমে কি করতেছে, এই যে কমপ্লিমেন্ট দিতেছে, এই ভার্বের মাধ্যমে এই সেকে কমপ্লিমেন্ট দিতেছে হচ্ছে এ পলিটিশিয়ান। তাইলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট না, কিন্তু আমরা মানে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে অবজেক্ট কিন্তু আমরা এটাকে বলতে পারি না, কারণ এটা সম্পূর্ণ ওই যে সাবজেক্টের মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, আকাঙ্ক্ষা ছিল এরকম। তাই এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট বা সাবজেক্টের একটি ইচ্ছা বা সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়েছে এরকম। তারপর আসি আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে। লিঙ্কিং ভার্ব এই যে লিঙ্কিং মানে কি বোঝাচ্ছে? লিঙ্কিং মানে হচ্ছে গিয়ে এই যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে, এই সম্পর্কটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাইলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে সম্পর্ক, যে ভার্ব দ্বারা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক বোঝায়, সেটি হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব। যে ভার্ব দ্বারা, আবার বলি, যে ভার্ব দ্বারা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ বোঝায়, সেটি হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, যেমন এরকম কিছু মানে গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে টু বি, তারপর হচ্ছে বিকাম, ওই যে উপরে আলোচনা হয়েছে, তারপর হচ্ছে লুক, সিম, তারপর হচ্ছে রিমেইন, তারপর হচ্ছে অ্যাপিয়ার, তারপর হচ্ছে মেক, তারপর হচ্ছে রান, তারপর হচ্ছে গো।
এরকম অনেকগুলো, ঠিক আছে? এগুলো আপনার বই থেকে দেখে নেবেন, যেটি মানে আমাদের পেইড গ্রুপে আপলোড করা হয়েছে সেটি থেকে। আর পরবর্তীতে আমরা কিছু উদাহরণ দেখি লিঙ্কিং ভার্বের, যেমন হানি টেস্ট ইজ সুইট। হানি টেস্ট ইজ সুইট। এই যে টেস্টিস আছে, হানি টেস্টিস সুইট, এই টেস্টিসটা হচ্ছে গিয়ে এখানে লিঙ্কিং ভার্ব, এই টেস্টিসটা হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব, এই টেস্টিসটা হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে he became a writer। এই যে বিকামটা, became আছে, এই যে became এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব মূলত এক ধরনের লিঙ্কিং ভার্বই, যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হচ্ছে যে কপুলেটিভ ভার্ব। যেমন গো অর্থ যাওয়া, কিন্তু গোমেড অর্থ কি? গোমেড অর্থ হচ্ছে গিয়ে মানে পাগল হওয়া, দ্য ডগ গোমেড। খাম অর্থ আশা, কিন্তু খাম ট্রু অর্থ কি? খাম ট্রু অর্থ হচ্ছে গিয়ে সত্যি হওয়া, মাই ড্রিমস কাম ট্রু। এটা হচ্ছে গিয়ে কপুলেটিভ ভার্ব। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হই, যেমন দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এই যে ওয়েন্ট আছে, এখানে ওয়েন্টটা হচ্ছে গিয়ে কি? কপুলেটিভ ভার্ব। এটা এক ধরনের লিঙ্কিং ভার্ব, যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্বের পরে মানে শব্দ, যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করতেছে, সেটি হচ্ছে গিয়ে এক ধরনের লিঙ্কিং ভার্ব, কিন্তু এটা হচ্ছে গিয়ে কপুলেটিভ ভার্ব আমরা ডাকি। কারণ হচ্ছে গিয়ে এখানে মানে ভার্বের পরে আলাদা একটি শব্দ বসে কি করে, আলাদা একটি ভার্বের পরে আলাদা একটি শব্দ বসে আলাদা অর্থ প্রকাশ করে। যেমন গো ম্যাড, ওয়েন্ট ম্যাড। এই যে গো এর পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে ওয়েন্ট। গো ম্যাড বা ওয়েন্ট ম্যাড মানে পাগল হতে যাওয়া, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, পাগল হয়ে গিয়েছিল। হ্যাঁ, এইরকম আর কি। তারপরে আসি ইনচাওটিভ ভার্ব। ইনচাওটিভ ভার্ব হচ্ছে এটাও এক ধরনের লিঙ্কিং ভার্ব। যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ ও পরিণতি ব্যক্ত করে তাকে ইনচাওটিভ ভার্ব বলে। তাইলে যে ভার্ব হচ্ছে পরিবর্তনের সূচনা, বিকাশ অথবা পরিণতি এগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে গিয়ে ইনচাওটিভ ভার্ব। যেমন বিকাম, গ্রো, গো, তারপর হচ্ছে গেট, ফল, রান, টার্ন, ওয়্যার। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা আরও পরিষ্কার করি। যেমন হি গট টায়ার্ড। এই যে গট, এই গট কি করতেছে? মানে অবস্থার পরিবর্তন করতেছে। আগে কীরকম ছিল? আগে শান্তশিষ্ট ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছিল? পরিশ্রান্ত হয়ে গিয়েছিল। মানে পরবর্তীতে সে শান্ত ছিল, ভালো ছিল, কিন্তু পরবর্তীতে সে কী করতেছিল? পরিশ্রান্ত হয়ে গিয়েছিল। ঠিক সেমভাবে আমরা একটা মানে পরীক্ষায় আসছিল এরকম একটা এমসিকিউ দেখি, যেমন ইট ইজ গ্রোয়িং ডার্ক। মানে কি করতেছিল? অন্ধকার ঘনিয়ে আসতেছিল, এরকম গ্রোয়িং ডার্ক।
এই যে ইট ইজ গ্রোয়িং, গ্রোয়িং কী করতেছিল? অবস্থার পরিবর্তন করতেছে। মানে প্রথমে কী ছিল? প্রথমে হচ্ছে আলো ছিল, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতেছে। এরকম বা অন্ধকার বৃদ্ধি পাচ্ছে এরকম বোঝালে, বা অন্ধকার জন্ম নিয়েছে এরকম অবস্থার পরিবর্তন বোঝালে সেটি হচ্ছে গিয়ে ইনচাউটিভ ভার্ব। তারপরে আমরা ফ্যাক্টিটিভ ভার্বে আসি। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে গিয়ে এমন একটি ভার্ব যখন কোনো ট্রান্সিটিভ ভার্বের অর্থ প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত ওয়ার্ড ছাড়া অর্থটা প্রকাশ করতে পারা যায় না, সেটি হচ্ছে গিয়ে ট্রান্সিটিভ ভার্ব। যেমন আমরা বলতে পারি যে হি calls him বা me a liar। এই যে কলস, এই কলসটা কীভাবে, কারণ কি হচ্ছে, এই যে আমি হি কলস হিম যদি বলতাম যে হি কলস হিম বা মি, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে মানে সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাইত না। কি ডাকছিল হচ্ছে কি এ লায়ার। এই যে অতিরিক্ত ওয়ার্ড ছাড়া সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাচ্ছে না, সেটাই হচ্ছে গিয়ে ফ্যাক্টিটিভ ভার্ব। অতিরিক্ত ওয়ার্ড ছাড়া বা ফ্রেজ ছাড়া কি করতে পারতেছে না, এই যে অংশ ছাড়া, মানে এই ভাবটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না, এটি হচ্ছে গিয়ে ফ্যাক্টিটিভ ভার্ব। পরীক্ষায় আসছিল এরকম একটি ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে, পরীক্ষায় আসছিল এরকম ফ্যাক্টিটিভ ভার্ব, যেমন দে elected him captain। এই যে they elected him, মানে তারা তাকে কি নির্বাচন করলো, কি হিসেবে নির্বাচন করলো? চেয়ারম্যান, মেম্বার নাকি ক্যাপ্টেন? এই যে ক্যাপ্টেন ছাড়া, এই যে অতিরিক্ত ওয়ার্ড ছাড়া, অতিরিক্ত শব্দ ছাড়া কি করতেছে না, এই বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, সেটি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, এর অর্থ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে অতিরিক্ত ওয়ার্ড ছাড়া যদি ট্রানজিটিভ ভার্বের অর্থ অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ না পায়, তাহলে সেটি হচ্ছে গিয়ে ফ্যাক্টিটিভ ভার্ব। কগনেট ভার্ব আলোচনা করার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করি। এখানে একটি সেন্টেন্স আমি লিখছি, যেটি একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তো এখানে আমি লিখছি যে আই ড্রিমড এ ড্রিম, মানে আমি আই ড্রিমড এ ড্রিম, আমি একটি স্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে, এই যে ড্রিম, এই ড্রিমকে, এই যে আরেকটা ড্রিমটা আছে, এই ড্রিম মানে ভার্ব ড্রিম কী করছে, ইন্ট্রানজিটিভ ভার্ব ড্রিম কী করছে, তারই আরেকটি ফর্মকে কী করছে, নাউন হিসেবে গ্রহণ করেছে। মানে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যদি তারই আরেকটি ফর্মকে নাউন হিসেবে গ্রহণ করে অবজেক্টে, তাহলে সেটি হচ্ছে গিয়ে কগনেট ভার্ব। এরকম আরেকটি ভার্ব আমি আর কয়েকটি উদাহরণের সাহায্যে আসলে বুঝিয়ে দিই। যেমন হি ran a race, ran a race, এই যে ran race দৌড়ানো, এই যে তারই আরেকটি ফর্মকে নাউন হিসেবে গ্রহণ করেছে, সেটি হচ্ছে কি রেনের আরেকটি মানে ফর্মকে কী করছে, নাউন হিসেবে গ্রহণ করছে, সেটি হচ্ছে গিয়ে কগনেট ভার্ব। এরপরে আসি আমরা গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব হচ্ছে কোনো ভার্বের পরে, যেমন ধরেন আপনার এখানে আমি বললাম টেক, কোনো ভার্বের পরে প্রিপোজিশন আমরা লিখলাম যে প্রিপোজিশন আফটার। এই যে ভার্বের পরে প্রিপোজিশন বসে একটি ট্রানজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করতেছে, এই ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। টেকের মানে মূল অর্থ ছিল হচ্ছে গিয়ে লওয়া, নেওয়া,
নেওয়া ধরি আমরা, নেওয়া, ঠিক আছে, অথবা লোয়া বা তুলা, এরকম কিছু একটা, ঠিক আছে। কিন্তু টেক্স আফটার এর অর্থ মানে কি হবে? এর অর্থ আমরা সবাই জানি যে টেক্স আফটার মানে কি। টেক আফটার মানে কি? টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। এই যে দেখাশোনা করা, অর্থের ভিন্নতা, এই অর্থের ভিন্নতা আসছে মানে একটি ভার্বের পরে প্রিপোজিশন বসে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে অর্থের পরিবর্তন আসছে। এটি হচ্ছে গিয়ে গ্রুপ ভার্ব। একে ফ্রেজাল ভার্ব, তারপর হচ্ছে ভার্বাল আইডিয়ম, তারপর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনাল ভার্ব, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব। এগুলোও বলা হয়ে থাকে। তাইলে আমরা কিছু উদাহরণের সাহায্যে আসলে গ্রুপ ভার্ব অনেক পরীক্ষা, জবের পরীক্ষায় আমি মনে করি যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জবের পরীক্ষাগুলোতে বেশিরভাগ সময় গ্রুপ ভার্ব চলে আসে। গ্রুপ ভার্ব মানে মাস্ট, কোনো বড় পরীক্ষা হলে দুই একটা থাকেই, বিশেষত বিসিএস বা এরকম কিছু। আমার মনে হচ্ছে যে এটিও, যেহেতু আমরা এটিও ভিত্তিক প্রিপারেশন নিচ্ছি, এটিওতেও দুই একটা গ্রুপ ভার্ব থাকবে। কারণ গ্রুপ ভার্ব মানে আমার মনে হয় যে প্রশ্নকর্তাদের খুবই প্রিয় একটা জিনিস। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন she takes after her mother। এই যে টেক্স আফটার, এই টেক্স আফটারটা হচ্ছে গিয়ে কি গ্রুপ ভার্ব। তাছাড়া জেন টার্ন ডাউন, the chance to work abroad, ঠিক আছে। এই যে টার্ন ডাউন, এটা হচ্ছে গিয়ে গ্রুপ ভার্ব। এখন আপনাদের জন্য একটা কাজ দেই, আপনারা দুইটা এমসিকিউ সলভ করবেন। সেগুলো হচ্ছে এই দুইটি এমসিকিউ আপনারা মানে কোনটি সঠিক হবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি এই দুইটি সুন্দরভাবে সলভ করতে পারেন, তাহলে আমি বুঝবো যে আসলে আমার ক্লাসটা সম্পূর্ণভাবে দেখছেন মনোযোগের সহকারে। থ্যাংক ইউ ফর giving me